তোমার জ্যাকেট ওকে দিচ্ছ কেন? দিতে হবে না। আহানা জ্যাকেটটা নিয়ে আরেক দিকে ফিরে বসলো আর বলল, লাগবে না আমার। এলিনার সাথে সাথে জ্যাকেটটা নিয়ে আসলো ওখান থেকে, তারপর শান্তকে দিয়ে দিল। শান্ত তার গায়ের ভেজা শার্ট খুলে জ্যাকেটটা পরে নিল, কারণ শার্টটা পুরো ভিজে গেছে তার। আহানার ওড়না দিয়ে পুরো গা ঢেকে বসে আছে। সবাই ডাঙায় ফিরে আসতেই শশী ম্যাম আহানাকে দেখে চমকে বললেন, এ কি, এত ভিজলে কি করে? ম্যাম, এই এলিনা আহানাকে ধাক্কা দিতেই ও পানিতে পড়ে গেছিল, পরে শান্ত ভাইয়া ওকে তুলেছে। কি বলে রূপা? আমি ধাক্কা দিয়েছি? আমি কি জানতাম নাকি ও এত কিনারায় দাঁড়িয়েছে? আজব তো। হয়েছে, থামো তোমরা। অহনা, বাটি জামা এনেছো? এখন আর কি করার, এই ভেজা জামায় থাকতে হবে। সবাই বাসে উঠো গিয়ে। শান্ত বাসের দরজার সামনে দাঁড়িয়ে আছে, সবাই বাসে উঠতেছে এক এক করে। আহানা, তুই প্লিজ একা বসিস বাসে। আমি আজ তোর সাথে বসতে পারবো না। কেন? আসলে আমার আসলে ওই বাসে বসেছে, তাই ওর সাথে গিয়ে বসবো। আহানা হেসে পড়ল, ঠিক আছে। তারপর সে গিয়ে আগের সিটে এসে বসলো। সবাইকে উঠিয়ে শান্ত সেই আবার আহানার পাশের সিটটাই খালি পেল। চুপচাপ গিয়ে আবারও আহানার পাশে বসলো সে। আহানা দু হাত দিয়ে কাঁধ ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। জানালার কাছে আহানাকে স্পষ্ট দেখা যাচ্ছে, চোখ বন্ধ করে আছে সে। শান্ত নিজের জ্যাকেটটা খুলে আবারও আহানার দিকে বাড়িয়ে ধরল। আহানা আরেক দিকে মুখ ফিরিয়ে নিল, এবারও জ্যাকেটটা নিল না। শান্ত এবার প্রচণ্ড রেগে গেল। সমস্যা কি তোমার? শীতে শীতে জ্যাকেট দিচ্ছি, নিচ্ছই না। এত ভাব কাকে দেখাও? ভুলে যেও না, কিছুক্ষণ আগে তোমাকে আমি বাঁচিয়েছিলাম। কে বলেছিল বাঁচাতে? মরতে দিতেন। মরে গেলে আপনার জ্বালা যেত। শান্ত আর কিছু বলল না। জ্যাকেটটা পরে নিয়ে কানে হেডফোন গুজে আরেকদিকে চোখ ফিরিয়ে নিল। সবাই গান গাচ্ছে, দূরদীপবাসিনী। গানের মাঝে ঘটে গেল আরেকটা বিপদ। সেটা হলো গাড়ি নষ্ট হয়ে গেছে। 10-15 মিনিট লাগবে ঠিক করতে। সবাই বাস থেকে নেমে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। বাকি বাসগুলো আগেই চলে গেছে। শান্ত ফোনে নেট আনার ট্রাই করছে, যদি বাই চান্স নেটটা পায় রিয়াজ বা নওশাদের হেল্প নিয়ে যেতে পারবে গন্তব্যে। আহানা বাস থেকে নেমে একা একা রোডের পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। একটা কাকপক্ষীও নজরে আসতেছে না। কিরকম নিবিড় একটা এলাকা, মাঝে মাঝে গা কাটা দিয়ে ওঠে। শান্ত ফোন নিয়ে ঘুরে ঘুরে হাঁটছে নেটের জন্যে। হাতে ফোন নিয়ে একবার উপরে উঠাচ্ছে, আবার নিচে নামাচ্ছে। শেষে যেতে যেতে এক ধাক্কা খেলো আহানার সাথে। আহানা চোখ বড় করে বলল, কি সমস্যা আপনার? আমাকে এমন ডিস্টার্ব করেন কেন? আমি ডিস্টার্ব করেছি তোমাকে? ভেরি ফানি। আমি নেট খুঁজছিলাম আর তুমি আমাকে দেখো নাই। আমি ফোনের দিকে তাকিয়ে আসছিলাম। আজব তো, আপনি দেখে হাঁটতেছেন নাকি না দেখে হাঁটতেছেন সেটাও আমাকেই দেখতে হবে। আর না দেখলে আমার দোষ? হ্যাঁ, তোমার দোষ। আপনি একটা অসভ্য লোক। শান্ত গাল ফুলিয়ে আহানার দিকে এগিয়ে যেতে নিতে আহানা পিছিয়ে গেল। শান্ত আরও এগিয়ে গেল। আহানা এবারও পিছিয়ে গেল। বেয়াদব মেয়ে। আপনি বেয়াদব। শান্ত পেছন ফিরে তাকাতে দেখলো বাস উধাও, সাথে সবাই উধাও। আহানা একটু এগিয়ে চারিদিক দেখলো। ও মা, কেউ তো নেই। সবাই গেল কই? সব তোমার কারণে হয়েছে। তুমি বেশি বকর বকর করছিলা। কি আমার কারণে? গায়ে পড়ে লাগতে আসছিল কে? আজব লোক। শান্ত রেগে বলল, এখন তো নেটও পাবো না, ধুর। আহানা নিজের ফোন নিয়ে চেষ্টা করলো, তার ফোনেও নেট নেই। নেটের একটা দাগও নেই। বিকাল হয়ে গেছে ততক্ষণে। একটা চিল ডাকতে ডাকতে পাহাড়ের উপর গিয়ে বসলো। শান্ত আর আহানা সেদিকে তাকিয়ে চিলটার দিকে মুখ ছোট করে চেয়ে আছে। চিলটা দেখে আহানার মনে যাচ্ছে কান্না শুরু করে দিতে। মনের ভয়টা আরও জেগে উঠল। আর শান্তর মনে হচ্ছে, বেকুব পাখি, মানুষের বিপদ দেখলে কাউ কাউ করতে করতে উড়ে। একটা থাপ্পড় মারলে কাউ খাচ্ছে পাখিটা, আমার রাগটাও কমতো। আহানা ভ্রুকুচকে শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত রেগে মেগে হর্ন নিয়ে হাঁটা ধরল। আহানা মুখটা ছোট করে দাঁড়িয়ে শান্তর চলে যাওয়া দেখছে। শান্ত কিছু দূর গিয়ে থেমে আহানার দিকে তাকিয়ে বলল, তোমায় কি কোলে করে নিয়ে যেতে হবে? যাব না আমি, আপনি যান। আহানা আরেক দিকে ফিরে হাঁটা ধরল। ওই মেয়েটার মতো বেয়াদব আর দুইটা দেখিনি। কিয়ামতের ভিতরে ঢং দেখাচ্ছে। শান্ত এগিয়ে এসে আহানার হাত চেপে ধরল। চল আমার সাথে। শান্ত আহানার কাটা হাতটা চেপে ধরে ওকে নিয়ে যাচ্ছে। আহানা কাঁদতে কাঁদতে বলল ছেড়ে দিতে। শান্তর কথায় কান্না দিয়ে হেঁটে চলছে। শেষে আহানা ব্যথায় কুকরিয়ে উঠতে শান্ত থেমে গেল। হাত ছেড়ে দিতেই দেখল আহানার হাত ভর্তি রক্ত। এসব কি করে হলো? আহানা হাত দিয়ে চোখ মুছে বলল, কিছু না।
এখন তো ব্যান্ডেজ করলে ভালো হতো, রক্ত বের হওয়া কমাতে পারতাম। দেখি তোমার ওড়না ছিল, সেটা দিয়েই বেঁধে দিব। আহানা চোখ বড় করে বলল, না, আমি ঠিক আছি। আরে একটুই তো ছিড়ব, দাঁড়াও আমি ছিড়ছে। শান্ত আহানার ওড়নায় হাত দিতে আহানা টান দিয়ে সরিয়ে ফেলে বলল, না, আমার ওড়না ছিঁড়বেন না একদম। শান্ত চোখ রাঙিয়ে নিজের পকেট থেকে একটা সাদা রুমাল বের করে আহানার হাত টেনে ধরে একটা গিট্টু দিতে দিতে বলল, আমারও তো ফালতু সময় নেই তোমার মতো মেয়ের কেয়ার করার। ইনফেকশন হয়ে গেলে অজ্ঞান হয়ে যাবা, সে আমাকে তোমাকে বই ঢাকা পর্যন্ত নিয়ে যেতে হবে, তাই এই কাজ করতেছে। রুমাল দিয়ে আহানার হাত পেঁচাতে পেঁচাতে ভাবতে লাগলো। কেমন আছে ওনাতে? নিশ্চয়ই বিয়ে দিছিল, হ্যাঁ সেটাই হবে। আহানা মনে মনে ভাবছে। অমন করে তাকিয়ে কি ভাবতেছেন উনি? তারপর আবারও ওর আরেক হাত ধরে হাঁটা ধরল শান্ত। সন্ধ্যা নেমে আসতেছে। শান্ত আহানাকে নিয়ে এখনও হেঁটে যাচ্ছে। কই যাচ্ছে তা দুজনের একজনও জানে না। আহানা থেমে গেল হঠাৎ। কি? পায়ে ব্যথা করছে, আর হাঁটতে পারবো না আমি। তো এখানে থাকার ইচ্ছে আছে নাকি? চাকমাদের একটা দল হেঁটে যাচ্ছে, সম্ভবত কোনো অনুষ্ঠানে যাচ্ছে। সবাই সেজেগুজে বিরাট মিছিলের মতো করে যাচ্ছে। রোডে একটু জায়গাও নেই, একজন আরেকজনের হাত ধরে হেঁটে চলেছে। শান্ত আর আহানা ওনাদের চাপাচাপিতে মিছিলের মাঝখানে এসে পড়ল। ওনারা খুশি হয়ে ভাবলেন হয়তো ওরা জয়েন করতে চায় তাদের সাথে, তাই ওদের টেনে দলে ঢুকিয়ে ফেললো তারা। শান্ত আর আহানা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। একটা মাঠে এসে সবাই থেমে গিয়ে নাচ গান শুরু করে দিল একসাথে মিলে। একটা মেয়ে এসে আহানার হাত ধরে নিয়ে গেল শান্তর পাশ থেকে। শান্ত কিছু বলতেও পারল না, কারণ সুপারি গাছের পাতা দিয়ে বেড়া দেওয়া একটা বাড়ির ভিতর নিয়ে গেছে আহানাকে। সেখানে সব মেয়েরা আছে, শান্ত যাওয়া নিষেধ। এখন যেতে গেলেও মার খেতে হবে, যেন তেন মাইন না, একেবারে গণপিটুনি। তাই চুপচাপ সে তাকিয়ে রইল ওইদিকে। একজন শান্তকে বলল আহানাকে নাচের পোশাক পরাতে নিয়ে গেছে। উনি যে ভাষা ইউজ করেছেন শান্তর তা বুঝতে পাক্কা 5 মিনিট লেগেছে। শান্ত একটা নারিকেল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে চাকমা লোকটাকে কিভাবে ঢাকা যাবে সেটা জিজ্ঞাসা করতে উনি ক্যাবলার মতো চেয়েছিলেন। শান্তর ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়তে। চারিপাশটা মানুষে ভর্তি, তিল পরিমাণ জায়গা নেই কোথাও। সব ছেলের গায়ে এক পোশাক, সব মেয়ের গায়ে এক পোশাক। একজন বয়স্ক লোক শান্তর সাথে পরিচয় হতে আসলেন। সম্ভবত উনি গ্রামের প্রধান, তার পদের নাম চাকমা রাজা। তিনি শান্তকে শুদ্ধ ভাষায় বললেন এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটার নাম হলো নৃত্যবজুর। বাংলা নববর্ষ উপলক্ষে তারা 3টি পর্বে বিভক্ত অনুষ্ঠান উদযাপন করেন। নৃত্যবজুর হলো শেষ পর্ব। তিনি তার পরিচয়টাও দিলেন, তারপর শান্তকে বললেন, তোমরা কি স্বামী স্ত্রী? শান্ত খুব ভালো করে জানে শুধু ফ্রেন্ড বললে কালানি খেতে হবে। লোকটার সাথে 2জন পেয়াদাও আছে। স্বামী স্ত্রী বললে ভালো আপ্যায়ন করবে এরা। শান্ত হ্যাঁ বলে দিল। হঠাৎ করেই ঢাকঢোলের আওয়াজ বেড়ে গেল। এক সারিতে কিছু চাকমা নারী হেলে দুলে আসতেছে ওই বেড়াটা পেরিয়ে। কারো দিকে ভালো করে শান্ত তাকালো না। চোখ নামাতে গিয়ে আটকে গেল সারির 7ম জন। যে আছে সে হলো আহানা। গায়ে চাকমাদের পোশাক, পুরো ওদের মতো করে আহানার ড্রেস আপ করা হয়েছে। স্কার্টের মতো নিচের দিকে, সেটা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত, আর উপরে ব্লাউজের মতো একটা পোশাক, খুব আটসাটভাবে বাঁধা পুরো পোশাকটি। শান্ত কিছুক্ষণ তাকিয়ে থেকে আরেক দিকে চোখ ফিরিয়ে নিল। আহানা চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে, অন্য মেয়েরা নিচে যাচ্ছে। আহানা তাকিয়ে ওদের নাচ দেখছে। মাঠের এপাশে শান্ত আর ওপাশে আহানা। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে ফেললো সবাই। কিছু দূর গেলেই আগুন খড়কুটা কাঠ দিয়ে জ্বালানো সব। 2টো লোক এসে আগুনের পাশ থেকে কলা পাতায় মোড়ানো খাবার শান্ত আর আহানার হাতে তুলে দিয়ে চলে গেল। শান্ত চোখ একবার বড় করে আবার ছোট করে বোঝার চেষ্টা করতেছে এটা কি খেতে দিল ওরা। আহানার দিকে তাকিয়ে দেখলো সে শান্তর দিকে চোখ তুলে তাকিয়ে আছে। চোখ দেখেই বোঝা যায় এই খাবারে এক্সপেরিমেন্ট সে আমাকে দিয়ে করাতে চায়। শান্ত খেলে সে খাবে, তারও কেমন একটা লাগছে খাবারটা খেতে। শান্ত ঢোক গিলে খাবারটা নিয়ে মুখে দিল, তারপর বলল, বাহ মজা তো। সেই বয়স্ক লোকটা পাশে চেয়ারে বসা ছিলেন। উনি বললেন, এটা আমাদের ঐতিহ্যবাহী খাবার, বাঁশের রান্না। মাছ, ঝাল জাতীয় মশলা আর শাকসবজি দিয়ে সিদ্ধ করে কলা পাতায় মুড়িয়ে আগুনের পাশে রেখে তারপর খাওয়া হয়। এটা আহানা এবার বুঝতে পেরে খাবারটা মুখে দিল। অতটাও খারাপ না, খেতে বেশ লেগেছে। 8টা বেজে গেছে, ওদের অনুষ্ঠানটা অবশেষে শেষ হলো। শান্ত কি করে রাতটা কাটাবে সেটাই ভাবছে। হঠাৎ করে সেই ক্যাবলা লোকটা শান্তর হাত ধরে বেড়া পেরিয়ে একটা ঘরে নিয়ে গেল। বাঁশের কাঠের তৈরি ঘর, মই বেয়ে উপরে উঠতে হয়। ঘরটাতে 3টা রুম, 2টা বেডরুম আর একটা রান্নাঘর। শান্তকে বাম পাশের রুমটাতে যেতে বলল লোকটা, তারপর নিজে ডান পাশের রুমটায় চলে গেল। তার বউ আর সেই রুমে থাকবে। শান্ত এদিক ওদিক তাকিয়ে বলতে গেল আহানা কই, কারণ তখন আহানা হাত ধুতে এদিকে আসছিল। তারপর আর দেখা পায়নি সে।
তখনই ওর নজর গেল রুমের ভেতর আহানার হাত দেখা যাচ্ছে। শান্ত রুমে প্রবেশ করতে আহানা বাঁশের বেড়ার সাথে লেগে গিয়ে বলল, খবরদার। শান্ত গম্ভীর হয়ে বিছানায় এসে বসল। আহানা পোশাকটার উপর তার ওড়নাটা পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। শান্ত নীরব থেকে বলল, আমি অনেক ট্রাই করছি, বাট ঢাকা যাওয়ার কোনো রাস্তায় পাচ্ছি না। হয়তো কাল সকাল অবধি পেয়ে যাব। আজ রাতটা আহানা চিৎকার করে বলল, আমি আপনার সাথে এই রুমে থাকবো, তাও একসাথে? তোমার সমস্যা হলে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। শান্ত জ্যাকেটটার চেন আটকাতে আটকাতেই কথা বলছিল, তারপর বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। আহানা চুপচাপ দাঁড়িয়ে আছে, তারপর ভাবতে ভাবতে রুম থেকে বেরিয়ে গেল। যে বাসার সামনে এত এত মানুষ ছিল এতক্ষণ, আর সেখানে একটা পিঁপড়াও চোখে পড়ছে না। এখানকার মানুষ এত তাড়াতাড়ি ঘুমায়? আহানা ঘর থেকে বেরিয়ে উঠানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। চাঁদের আলো প্লাস কাঠের আগুন জ্বলছে। এই ছেলেটাকে একদম বিশ্বাস করতে পারছে না সে। তার উপর এই পোশাক চেঞ্জ যে করবে তারও উপায় নেই, জোর করে পরিয়ে দিয়েছে। ঘরটার গা ঘেঁষে একটা পাহাড়, বেশি বড় না হলেও ছোট না। পাহাড়টা দেখে আহানার কলিজা বের হওয়ার উপক্রম, কারণ ঘুটঘুটে অন্ধকার। তার উপর কেমন কেমন আওয়াজ আসছে পাহাড়টা থেকে। একটা শেয়াল কাছে দাঁড়িয়ে ডাক দিল। আহানা ভয়ে চিৎকার দিয়ে সরতে যেতেই শান্তর সাথে ধাক্কা খেল। কি, এখানে কি করো তুমি? আপনাকে বলতে হবে? চলো ভিতরে চলো, এখানে থাকা সেফ না। যাব না, আমি আপনার সাথে এক রুমে থাকবো না। শান্ত আর কিছু বলল না, চলে গেল। আহানা ঘরটার সামনে বসে আছে, মশার কামড় খাচ্ছে। মশার উৎপাত এত বেড়ে গেছে মনে হয় রুমে যেতে বাধ্য করবে তাকে। না, উঠবো না। সে শীতে গা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বাধ্য হয়ে ঘরটার ভেতরে এসে লুকিয়ে রুমে উকি দিল আহানা। শান্ত আরামসে শুয়ে শুয়ে ফোনে গেমস খেলছে। আহানা সোজা গিয়ে খাটের এক কোণে পা তুলে বসে পড়ল। মশা কামড়ে হাত পা ফটকা বানিয়ে ফেলছে। রুমটাতে একটা খাট ছাড়া আর কিছু নেই। একটা চেয়ারও না থাকলে অন্তত সেখানে বসা যেত। শান্ত আহানার দিকে চেয়ে দেখলো সে খাটের শেষ প্রান্তে জানালায় মাথাটা কি ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে জানালা থেকে আসা হাওয়ায় কেঁপে কেঁপে উঠছে। শান্ত তার জ্যাকেটটার দিকে তাকিয়ে সেটা খুলে নিল। আহানার গায়ে পড়াতে যেতেও জেগে তাকিয়ে দেখলো শান্ত খালি গায়ে, হাতে জ্যাকেট। আহানা ভয় পেয়ে সরতে যেতেই বাসের জানালার কোণের সাথে ব্যথা পেল পিঠে। উফ! আগেও বলেছি, এখনো বলছে, তোমার মতো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। শীতে মরে যাচ্ছ তাই জ্যাকেট দিচ্ছিলাম তোমাকে। লাগবে না। আহানা ওড়নাটা ভালো করে গায়ে খিচে খাটের কোণায় দূরে গিয়ে বসলো। শান্তর রাগে মাথা ফেটে যাচ্ছে। হাতের কবজি কসলিয়ে দু হাত দুপাশে রেখে আহানার দিকে এগিয়ে গেল সে। আহানা চিৎকার দেওয়ার আগে ওর মুখ চেপে ধরে ফেললো শান্ত। শোনো, তোমার সাথে আমি যদি এখন জোর করে কিছু করে ফেলি, তোমার ক্ষমতা নেই আমাকে আটকানোর। আর যাই হোক, আমি তোমার সাথে এসব করবো না। তোমার প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, সো আমাকে এমন ভাব দেখিয়ে নিজেকে উপরে তুলতে চেও না। আহানার মুখ থেকে হাত ছাড়তেই ও চিল্লায় পড়ল, আপনার চরিত্র খারাপ। শান্ত কথাটা না শোনার ভান করে জ্যাকেটটা আবারও পরে খাটের আরেক প্রান্তে গিয়ে বসে পড়ল। হারিকেন জ্বালানো বাসের এক কোণার সাথে ঝুলিয়ে রাখা আছে হারিকেনটা। শান্ত জীবনে হারিকেন বাস্তবে দেখেনি, তাই ভালো করে উকি ঝুঁকি দিয়ে একটা ছবি তুলে নিল হারিকেনের। বইতে না টিভিতে দেখেছিল, সামনাসামনি প্রথম দেখলো। আহানা কখন যে ঘুমিয়ে পড়ল, চোখ মেলে দেখলো শান্ত লম্বা হয়ে ঘুমিয়ে গেছে খাটের আরেক পাশে। আহানা খাট থেকে নেমে তার জামাটা হাতে নিয়ে বের হলো ঘর থেকে। যে মেয়েটা ওকে কাল জামাটা পরিয়ে দিয়েছিল তাকে গিয়ে বলল বাথরুম দেখাতে। সে দেখিয়ে দিতে আহানা গিয়ে তার আগের জামাটা পরে আসলো। পোশাকটা মেয়েটাকে দিয়ে বলল ফেরত নিতে। মেয়েটা মুচকি এসে বলল, নিয়ে যান আপামনি। আহানা জামাটা হাতে নিয়ে রুমে আসলো। শান্ত মরার মতো ঘুমাচ্ছে। ইচ্ছা করছে চর মেরে উঠে বেয়াদবটাকে। ওর জন্য কাল রাতে আমাকে এখানে থাকতে হয়েছে। অসভ্য! আহানা শান্তর পাশে দাঁড়িয়ে ওর পায়ের আঙ্গুলে চিমটি কাটলো। সাথে সাথেই শান্ত লাফ দিয়ে উঠে পা ধরে দেখলো কিছু কামড় দিয়েছে কিনা। আহানা মুখ বাঁকিয়ে বলল, আজ ঢাকা যাবে না নাকি? না গেলে বলেন, আমি যাই। পর্ব 8। শান্ত চোখ কসলাতে কসলাতে উঠে সোজা হাঁটা ধরলো। আহানা পিছন পিছন আসছে। আরে কি আজব, আমাকে নেবেন না? শান্ত হেঁটেই চলছে। অনেক দূর হেঁটে অবশেষে গাড়ির দেখা পেল তারা। বাসে উঠে শান্তির নিঃশ্বাস ফেললো দুজনে। আহানা ঘুমাচ্ছে শান্তিতে। শান্ত আহানার হাতে ঠিক তেমন করে চিমটি কাটলো যেমন করে আহানা সকালবেলা ওর পায়ে কেটেছিল। আহানা এক চিৎকার দিয়ে চোখ মেলে তার হাতের দিকে তাকালো। শান্ত না দেখার ভান করে বাইরের দিকে তাকিয়ে আছে। আপনি একটা অসভ্য লোক। তুমি কম নাকি? আগে চিমটি কে দিছিল? আহানা আর কিছু বলতে পারলো না, চুপ করে থাকলো। আর কোনোদিন আমাকে চিমটি দিলে তুমি চামড়া উঠায় নেব। সে চামড়া বিক্রি করে বিয়ার কিনবো।
আহানা চোখ বড় করে তাকিয়ে আছে, কিছু বলতেও পারছে না, কারণ বাসের পুরো ভাড়াটা শান্ত দিবে। এখন বাড়াবাড়ি করলে বাস থেকে নামিয়ে দিয়ে তাকে রেখেই চলে যাবে। ঢাকায় ফিরতে ফিরতে বিকাল হয়ে গেল। আহানা বাস থেকে নেমেই এক দৌড় মারল। আজব তো, ভাড়া দিয়ে এত দূর থেকে আনলাম, একটা ধন্যবাদ দিল না। স্টুপিড গার্ল। টিউশনি আজও মিস হয়ে গেল। 3:50 বাজে। টিয়াদের বাসার সামনে এসে হাঁপাচ্ছে আহানা। দরজায় নক করতেই টিয়ার মা এসে দরজা খুললেন। আহানার দিকে তাকিয়ে মুখটা ফুলিয়ে ভিতরে চলে গেলেন। তারপর টাকা নিয়ে এসে বললেন। আহানা টাকাটার দিকে তাকিয়ে তারপর টিয়ার মায়ের দিকে তাকালো। উনি বললেন, আহানা এই মাসের প্রথম দিন আসেনি, ওর শরীর খারাপ ছিল বলে। কাল আর আজও আসেনি পিকনিকের কারণে। তাই উনি বললেন আর যেন না আসে। মাসের অর্ধেক দিনের বেতন আহানার হাতে ধরিয়ে দরজা লাগিয়ে চলে গেলেন উনি। আহানা টাকাগুলোর দিকে তাকিয়ে আছে। তার মানে এখন তার প্রতি মাসে 6,000 টাকা হবে সংসার চালানোর জন্য। বাকি 2,000 টাকা আরেকটা টিউশনি খুঁজতে হবে তাকে, যে করেই হোক। ভাবতে ভাবতে আহানা হেঁটে বাকি 2টা টিউশনি করতে চলে গেল। শান্ত বাসায় ঢুকতেই দেখলো রিয়াজ আর নওশাদ কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। শান্ত জ্যাকেটটা খুলতে খুলতে চলে গেল। নওশাদ আর রিয়াজও পেছন পেছন গেল। হোয়াট? তুই কাল কোথাও উধাও হয়ে গেছিলি, আর অহনা মেয়েটাও তো নাকি উধাও হয়ে গেছিল। বাস নষ্ট হয়ে গেছিল, আমি বাইরে বের হতেই ওই মেয়েটার সাথে ঝগড়া শুরু হয়ে গেল। পর তাকে দেখলাম বাস উধাও। রিয়াজ আর নওশাদ ভ্রুকুচকে 2 মিনিট শান্তর দিকে তাকিয়ে থেকে চলে গেল। নির্ঘাত ভেবে নিছে শান্ত আর আনার মধ্যে কিছু চলছে। এবার প্রতি পদে পদে খুঁচাবে। ফ্রেশ হয়ে এসে খাটে হেলান দিয়ে বসলো শান্ত। বুয়ার দরজায় টোকা দিয়ে বলল, খিদে নেই, রাত 12টার দিকে খাবো। আজ আহানার মন খারাপ অনেক। আলু দুটো হাতে নিয়ে তাকিয়ে আছে সে। খরচ আরও কমিয়ে দিতে হবে। টিউশনি তো বললেই পাওয়া যায় না। কত কাঠখড় পুড়িয়ে আরেকটা টিউশনির ব্যবস্থা করতে হবে। কী সব ভেবে আলুগুলো রেখে দিল সে। একটা ছোট পেঁয়াজ কেটে 2 টুকরো করে মরিচ একটা নিয়ে ভাত রেঁধে সেটাই খেলো আহানা। কাল আলু ভর্তা করবে আর ভাত। তরকারি আগে 4 দিন পর পর কিনতো। কোনোদিনও ঢ্যাঁড়স, কোনোদিনও করলা, কোনোদিনও বেগুন। এবার মনে হয় সপ্তাহে একবার কিনাও কঠিন হয়ে যাবে। ভাতে পানি ঢেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তৃপ্তি করেই খেলো আহানা। এটা নতুন না, এরকম আরও কত খেয়েছে। আশ্রম থেকে বের হওয়ার পর তো পানি ছাড়া কপালে কিছুই জোটেনি তার। তারপর জুটেছে পান্তা ভাত আর নুন। এসব ভেবে কাজ নেই, জীবন এমন করেই চলে আসছে। বাস্তবতাকে মানতে বাধ্য। বাকি ভাত ঢাকনা দিয়ে রেখে দিল আহানা। বাসায় ফ্রিজ নেই, তাই পানি দিয়ে রেখেছে ভাত। কাল সকালে খেয়ে ভার্সিটিতে যাবে। জামাটা ধুয়ে বাসার সামনের উঠানে দিয়ে এসে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আহানা। সকাল সকাল উঠে পান্তা ভাত নিল। পেঁয়াজের দিকে তাকিয়ে দেখলো আর 3টা আছে, এখন আর খাওয়া যাবে না। রাতে এসে আলুর ভর্তার সাথেও তো পেঁয়াজ দিতে হবে। কাঁচামরিচ দিয়ে নুন কষলে খালি সাদা ভাত খেয়ে বের হলো আহানা। পানি দিয়ে খেলো, নাহলে গলায় বারবার আটকে যায় খালি ভাত। ভার্সিটিতে আসতেই রূপা চেপে ধরল আহানাকে। তুই কোথায় ছিলি? কই গেছিলি? তোদের বাসের কি হয়েছিল? 100টা প্রশ্ন করে বসেছে সে। আহানা সবটা খুলে বলল। ব্রেক টাইমে ক্যাম্পাসে বের হতে আহানা মুখোমুখি হলো শান্তর সাথে। শান্ত চশমা ঠিক করে ওর দিকে তাকিয়ে ভেঙচি দিয়ে চলে গেল। শান্তর দিকে আহানার তাকানো দেখে রূপা বলল, এমন করে তাকাস কেন? খেয়ে ফেলবি নাকি? পারলে তো মরিচ ছিটিয়ে খেয়ে নিতাম বিয়াদপ্টরে। ওর জন্য কাল আমার লেট হয়েছে, থেকে যেতে হয়েছে রাঙামাটিতে। তার উপর টিয়ার মা আমার টিউশনেও অফ করে দিছে। আহানা, তুই থাক, আমি একটু আসতেছি। আমার বাবা এসেছে ভার্সিটির ফিস দিতে। আচ্ছা, তুই ফিস দিবি না? ফিস কত? 3,000 টাকা। আহানা মুখটা ফ্যাকাশে করে বলল, ও বাই। রূপা চলে গেল। আহানা, আহানা পিছনে তাকিয়ে দেখলো এলিনা আর তার সাথে 6-7টা মেয়ে দাঁড়িয়ে আছে। এলিনা হেসে বলল, আজ না আমি সবাইকে ট্রিট দিচ্ছি, ভাবলাম তোমাকেও দেই। ধন্যবাদ, তার দরকার নেই। আহা, এমন করছো কেন? সেদে সেদে খাওয়াতে চাচ্ছি আমি, আর তুমি কি না না করছো? তা হবে না, তোমাকে যেতেই হবে। এলিনা আহানার হাত ধরে জোর করে ভার্সিটির ক্যান্টিনে নিয়ে আসলো। খাবার অনেকগুলো অর্ডার করলো। আহানা 1 প্লেট ফুচকার দিকে তাকিয়ে আছে। জীবনে ফুচকা খায়নি সে, খেতে কেমন কে জানে। ও মুখে দিয়ে বেশ স্বাদ পেল, খুশি হয়ে খেলো সে। আর ভাবলো এলিনা এতটাও খারাপ না। খাওয়া শেষে সবাই উঠে চলে যেতে থাকলো। ওয়েটার এসে আহানার হাতে বিল ধরিয়ে দিল 1000 টাকা বরাবর। আহানা বলল, বিল তো এলিনা আপু দেবে। কে বললো? আহানা, তুমি আমাদের ট্রিট দিছো, বিল আমি কেন দেব? কিন্তু মাত্রই তো আপনি বললেন ট্রিট দিতে আনছেন।
এলিনা হেসে দিল, সাথে বাকিরাও হাসলো। শুনছো মেয়েটার কথা? কানে কি কম শোনো? তুমি তো বললে আমাদের ট্রিট দিবে। সবাই একসাথে বলল, হ্যাঁ, আহানা বলেছে ট্রিট দিবে। আমাকে মিথ্যাবাদী বানাচ্ছেন কেন? শশী ম্যাম পাশ দিয়ে যাচ্ছিলেন, গোলমাল দেখে ক্যান্টিনে ঢুকে বললেন, কি হয়েছে? ম্যাম দেখুন না, এই মেয়েটা আমাদের সবাইকে বলল ওর বার্থডেতে ট্রিট দেবে। আমরা খেয়ে ওঠার পর এখন বলতেছে বিল নাকি আমি দিতাম। সবাই এলিনার কথা সাপোর্ট করলো। ম্যাম বিশ্বাস করুন আমাকে, আমি এটা বলিনি। অহনা, একা তুমি সত্যি কথা বলতেছো আর বাকি সবাই মিথ্যে কথা বলতেছে? এটা তো আমি মানতে পারবো না। টাকা পে করো, যাও। আমি কোনো গোলমাল চাই না। ম্যাম আমার কাছে তো এখন টাকা নেই। ওয়েটার বলল বাসা থেকে নিয়ে আসতে। আহানা চুপ করে বেরিয়ে গেল। বাসায় এসে আলমারি থেকে 1000 টাকার নোট নিয়ে চোখের পানি মুছে আবারও ভার্সিটিতে ফিরে আসলো। বিল পে করে দাঁড়িয়ে আছে সে। এলিনা হাসতে হাসতে চলে যাচ্ছে। আহানার কান্না থামাতে পারছে না, কাঁদতে কাঁদতে চলে গেল ভার্সিটি থেকে। শান্ত আহানাকে দেখলেও কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে সে। এলিনা শান্তর পাশে বসে হাসতেছে অনবরত। কি হয়েছে? জানো, আজ ওই আহানাকে টাইট দিছি। কি করছো? ওকে বলছি আমি ট্রিট দেব। তারপর আমি আর আমার কিছু ফ্রেন্ড খেয়ে দে বলে দিছি ও বলছিল ট্রিট দেবে। সবাই আমার সাথে ওকে মিথ্যেবাদী বানাই দিছে। তারপরও বাধ্য হয়ে বিলটা দিছে। এভাবে কারোর টাকা নিয়ে মজা করা ঠিক না। আরে বাদ দাও, মেয়েটা বেশি লাফায়, ভাব দেখায়, আর জীবনে ভাব দেখাবে না, দেখো। আহানা বাসায় ফিরে আসলো। মানুষ কেন আমাকে ঠকায়? আমার সাথেই কেন সবসময় এরকম হয়? আলমারিতে 4000 টাকা আছে। টিয়ার মায়ের দেওয়া 1000 নিয়ে বিল পে করেছি। আগের ওই 4000 টাকা থেকে কাল 3000 টাকা ভার্সিটির ফিস দিতে হবে। কাল লাস্ট ডেট, আর থাকে 1000 টাকা। আমি এই টাকা দিয়ে কীভাবে পুরো মাস চালাবো? 4টা বাজে। আহানা ফ্লোর থেকে উঠে মুখ ধুয়ে ওড়নাটা হাতে নিয়ে টিউশনিতে চলে গেল। সন্ধ্যায় বাসায় ফিরেই দেখলো কণিকা আপু রান্নাঘরে। আহানাকে দেখে বলল, ভালো হয়েছে তাড়াতাড়ি এসছিস, তোর সাথে কথা আছে আমার। কি আপু? তোকে যে 1000 টাকাটা দিয়েছিলাম বই কেনার জন্য, আমার ইমিডিয়েটলি টাকাগুলো লাগবে। আমার বাবার অসুখ, 20,000 টাকা পাঠাতে হবে বিকাশে। 19,000 জোগাড় করেছি, আর 1000 লাগবে। আহানা চুপ করে থেকে 4000 থেকে 1000 টাকা নিয়ে দিয়ে দিল কণিকা আপুকে। বাকি 3000 কাল ফিস দিয়ে দিবে। হাতের একটা পয়সাও বাঁচবে না, না খেয়ে মরে যাব। আর কিচ্ছু করার নেই, ভাগ্য তো আমার এমনই। আমি বারবার ভুলে যাই। মানুষ ঠকিয়ে মনে করে দেয় আমি অনাথ, আমি অসহায়, আমি বোকা। আজ আর রান্না করলো না আহানা। না খেয়ে ঘুমিয়ে পড়লো। খিদা লেগেছিল, কিন্তু 2 বেলা এভাবে খেলে তো একটা দিন আসবে 1 বেলায় জুটবে না। তাই এখন থেকে শুধু 1 বেলায় খাবে। কোনোদিন দুপুরে আহানা খাবার খায় না, 1 বেলার খাবার বাঁচায়। আর এখন 2 বেলার খাবার বাঁচাবে, তাও চলবে কিনা জানে না। ঘরে চাল, পেঁয়াজ 3টা, আলু 4টা ছাড়া কিছু নেই। হাতে একটা টাকাও নেই। আমি মরে যাই না কেন আল্লাহ? আমাকে তুলে নাও না কেন? পরের দিন সকালে পানি 3 গ্লাস আর একটা বিস্কিট খেয়ে বের হলো আহানা। ভার্সিটিতে এসে ফিস জমা দিয়ে চুপচাপ ক্লাসে বসে আছে সে। মাঝে মাঝে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কেউ দেখার আগেই মুছে ফেলে। কাউকে দেখিয়ে লাভ নেই, তার মতো কপাল পোড়াকে মানুষ আর কিসের সহানুভূতি দেখাবে, উল্টো ঠকায় বারবার। কিরে, তোর চোখ মুখ এমন শুকিয়ে আছে কেন? সকালে কিছু খেয়েছিস নি? আহানা হাত দিয়ে চোখ মুছে মুছে বলল, হ্যাঁ রে রূপা, খেয়েছি তো, রুটি, ভাজি, ডিম। কেমন যে তোর মুখটা শুকনো লাগতেছে, কিছু খাবি? চল। না, খিদে নেই। তাই বারবার পানি খাচ্ছিস? গলা শুকায় তাই খাই, আর কিছু না। একটা মেয়ে পাশের সিটে বসে বার্গার খাচ্ছে। আহানা একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। মানুষ কত সুখে থাকে, আর আমি সুখী তা জানি না। সুখের সন্ধান করলেই ঠকে যায়। ব্রেক টাইমে আহানা রূপা ঘাসের উপর এসে বসলো। রূপা আইসক্রিম খাচ্ছে। আহানাকে 100 বার বলেছে, তাও সে মানা করে দিয়েছে। ক্যাম্পাসে থাকা সবাই কিছু না কিছু খাচ্ছে, আহানা ঘাসের দিকে তাকিয়ে বসে আছে। ওদের দিকে তাকালেই কষ্ট লাগবে, তার টাকা নেই কেন এই ভেবে। পানির বোতলের পানি শেষ। আহানা বোতলটা নিয়ে ক্যান্টিনের বাইরে ফিল্টারের সামনে সে বোতলটা ভর্তি করে নিল। পেছনে ফিরতেই দেখলো শান্ত এসেছে বোতলে পানি নিতে। শান্ত আহানার চোখ মুখ দেখে অবাক হয়ে গেল। মনে হয় অনেক দিন কিছু খায় না এমন। তারপর চোখ নামিয়ে নিজের কাজে মন দিল। আহানা ক্যাম্পাসের দিকে যাচ্ছে, মাথাটা ঘুরাচ্ছে। হাঁটা সম্ভব হচ্ছে না, তাও
গিয়ে রূপার পাশে এসে বসলো। সকাল থেকে পানি খেতে খেতে আর মন যাচ্ছে না, বিরক্ত এসে গেছে। বোতলের দিকে তাকিয়ে বসে আছে সে। রূপা ওর পাশে বসে ফোনে কথা বলছে। আহানার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে বোতলের উপর গিয়ে পড়লো, সাথে সাথে মুছে নিয়ে সে রূপার দিকে তাকালো। রূপা খেয়াল করেনি, ভালো হয়েছে। খেয়াল করলে তো ও মাথায় উঠাবে ব্যাপারটা। শান্ত আহানাকে কাঁদতে দেখে ফেললো। কি ব্যাপার? আমি তো কিছু করিনি, তাহলে কাঁদে কেন? মনে হয় এলিনা যে ধোলাই দিছে সেই 1000 টাকার জন্য কাটতেছে। না রিয়াজ, 1000-এর জন্য কেউ ক্যাম্পাসে বসে চোখের পানি ফেলে না। নয়তো বিএফের সাথে ঝগড়া করছে, এমন কিছু হবে, বাদ দে। আনাজ তাড়াতাড়ি ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ব্যাগে একটা টাকাও নেই। আস্তে আস্তে হেঁটে পিউদের বাসায় যাচ্ছে। তাকে আজ তাড়াতাড়ি পড়িয়ে বাসায় ফিরে আসবে। শরীর বেশি খারাপ লাগছে। সে পথ দিয়ে যাওয়ার সময় আহানার মনে পড়ল শান্তর কথা। সবসময় এই পথে সে পথ আটকায় শান্ত। আহানা এদিক ওদিক তাকিয়ে হাঁটছে আর সামনে গিয়ে কারোর সাথে ধাক্কা খেল। শান্ত গম্ভীর হয়ে আহানার দিকে তাকিয়ে আছে, পকেটে হাত ঢুকিয়ে। আহানা নিচের দিকে তাকিয়ে চলে যেতে নিতেই শান্ত বলল, তখন কাঁদছিলে কেন? আহানা থেমে গিয়ে বলল, আপনার কি? বিএফ ছ্যাঁকা দিয়েছে বুঝি? আহানা কিছু না বলে হাঁটা ধরল। শান্ত আহানার হাত ধরে টান দিয়ে নিজের দিকে ফেরালো। বলো। আপনাকে কোনো কথা জবাব দিতে বাধ্য না আমি। আমার হাত ছাড়ুন। আহানা টানাটানি করছে। তার হাত শান্ত শক্ত করে ধরে তাকিয়ে আছে উত্তর পাওয়ার জন্যে। আপনি আমার হাত ছাড়ুন। আহানার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসলো, তারপর সব অন্ধকার। নিমিষে জ্ঞান হারিয়ে ফেলে পড়ে যেতে নিতে শান্ত আহানার হাত টেনে ধরে ফেললো ওকে। শান্ত বুঝতেছে না কি হয়েছে আহানার। আহানা? আহানা কথা বলছে না দেখে শান্ত ওকে হসপিটালে নিয়ে আসলো। হাতে এক ক্যানোলা লাগিয়ে ডাক্তার একটা স্যালাইন দিয়ে দিয়েছে। তারপর বললেন, ঠিক মতো খাওয়া দাওয়া করে না নাকি? শান্ত তো জানেও না আহানা খাওয়া দাওয়া করে না কেন। আহানা চোখ মেলে দেখলো সে হসপিটালের বেডে, আশেপাশে কেউ নেই। কিছুক্ষণ পর ডাক্তার এসে জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে? ভালো। উনি আহানার হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন। আহানা ভয়ে শেষ। না জানি কত বিল আসছে। কি দরকার ছিল আমাকে হসপিটালে ভর্তি করানোর? আর কে করেছে ভর্তি? আমার মনে হয় ওনার নাম শাহরিয়ার শান্ত। কাগজে লেখা আছে, দেখেনি। আহানা কাঁপা কাঁপা হাতে কাগজটা ধরে তাকালো। বিল পে করা আগে থেকে। ডাক্তার বললেন ওষুধগুলো কিনতে। আহানা হসপিটাল থেকে বের হয়ে হেঁটে যাচ্ছে আর ভাবছে, যার হাতে 1 টাকাও নেই সে ওষুধ কিনবে, এটা তো বিলাসিতাকেও হার মেনাবে। কাগজটা মুড়িয়ে রোডে ফেলে দিল আহানা। এই মেয়ে। আহানা ভয় পেয়ে পেছনে তাকালো। শান্ত চোখ বড় করে বলল, প্রেসক্রিপশন ফেলে দিছো কেন? আমি ওষুধ সব কিনছি এটা দেখে কখন কোনটা খাবা সেটা জেনে নিতাম, ফেললে কেন? আহানা কি বলবে বুঝতেছে না। শান্ত ওষুধের প্যাকেটটা আহানার হাতে ধরিয়ে দিল। তারপর কিছুক্ষণ থেমে বলল, যাও বাসার দিকে যাও। আহানা মাথার ঘাম মুছতে মুছতে বলল, কয়টা বাজে? 3:20। কেন? বাই। আহানা কিছুটা জোরেই হেঁটে পিউদের বাসার দিকে রওনা হলো। শান্ত পিছন পিছন একটু গিয়ে বলল, কোথায় যাও তুমি? আহানা শান্তর প্রশ্নের জবাব না দিয়ে চলে গেল। এই মেয়েটা ধন্যবাদ দিতে জানে না। শান্ত মুখ বাঁকিয়ে বাসায় ফিরে আসলো। আন্টি, আপনার চেনা জানা কেউ আছে যাদের টিউটর লাগবে? জানি না ঠিক, কেন? তুমি পড়াবে? হ্যাঁ আন্টি, যদি বলতেন তাহলে আমার উপকার হতো। আচ্ছা, পেলে জানাবো তোমাকে। পিউকে পড়িয়ে আহানা এবার গেল আকাশদের বাসায়। আকাশ 3য় শ্রেণীর ছাত্র। তাকে পড়িয়ে এবার আহানা আর হাঁটতে পারছে না, মনে হয় এখনই পড়ে যাবে। তাও আস্তে আস্তে হেঁটে বাসায় ফিরল। বড় বড় শ্বাস নিতে নিতে পানি নিয়ে খেয়ে বিস্কিট মুখে দিল। সাথে সাথে বমি এসে গেল। সকালে একটা বিস্কুটের পরে আর কোনো খাবার পেটে পড়েনি। বমি হওয়ারই কথা। বাথরুম থেকে বেরিয়ে আহানা কেঁপে কেঁপে রান্নাঘরে গিয়ে ভাত বসালো আর আলু সিদ্ধ করতে দিয়ে সে বিছানায় বসলো। কি রে শান্ত, কিভাবে বসে তো? আসলে নওশাদ, ভাবতেছি আহানা মেয়েটা মনে হয় কিছু লোক আছে। লুকালুকি আর না লুকালুকি, তোর কি তাতে? সেটাই। আমিও না কোথাকার কোন মেয়ের জন্য ভাবতেছি, ওটাই সময় নষ্ট। শান্ত রুমে এসে আলমারি থেকে টি শার্ট নিতে গিয়ে ফ্লোরে কি যেন ঝুনঝুন শব্দ করে পড়ল। শান্ত নিচে ঝুঁকে হাতে নিয়ে দেখলো সেই নীল কাচের চুড়ি যেটা সেদিন শান্ত ঘাস থেকে নিয়েছিল। এটা তো আহানার। শান্ত চুড়িগুলো ময়লার ঝুড়িতে ফেলে দিল। আবার কি মনে করে সেগুলো তুলে এনে ড্রেসিং টেবিলের উপরে রাখলো। খুব জোরে বৃষ্টি হচ্ছে, কাল বৈশাখী হতে পারে, বৈশাখ মাস তো। আহানা জানালা সব আটকিয়ে বসে আছে।
কণিকাপু ডিউটিতে, মিমাপুকে তো দেখি না অনেকদিন। কারেন্ট গেল চলে। অনেক খুঁজে মোমবাতি জ্বালিয়ে বসলো আহানা। মোমবাতিটা নিভার আগেই সব সেরে ফেলতে হবে। আগুন বাড়িয়ে দিয়ে ভাত রেঁধে নিল আহানা। আলুর ভর্তা করে খাটের উপর বসে পেট পুড়ে ভাত খেলো। এবার ভালো লাগছে। আর আলু 2টা আছে, পেঁয়াজ 2টা। কাল চলবে, পশু কি করবে? কেউ তো ধারও দিবে না। মোমবাতিটা নিভিয়ে শুয়ে পড়ল আহানা। মেঘ খুব জোরে জোরে ডাকছে। শান্ত বারান্দার গ্লাস খুলে বের হয়ে চোখ বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে ভিজতেছে। কি গো মা, ভালো আছো? ভালো তো থাকবেই। তোমার ছেলে সবসময় তোমার খেয়াল রাখে। মা জানো, আমার না কেন জানি আজ মন ভালো নেই। কি কারণে ভালো নেই ঠিক বুঝতে পারছি না। তুই জানো মা? জানো, বাট বলবে না। আর তুমি চাও আমি যেন নিজের মন খারাপ নিজে ঠিক করি, কারোর হেল্প না নিয়েই। হ্যাঁ, বেশি ভিজবো না, এভাবে বকা দিতে হবে না আমাকে। বৃষ্টি কমে গেছে। শান্ত হাত দিয়ে চুলের থেকে পানিগুলো ঝাড়তে ঝাড়তে বের হয়ে রুমে ফিরে আসলো। তোয়ালেটা নিয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। ওই মেয়েটা ওষুধ খেয়েছে কিনা কে জানে। বেয়াদব একটা মেয়ে, কথা শোনো না একদম। কত বড় সাহস হলে মানুষ প্রেসক্রিপশন রোডে ফেলে দিতে পারে। সকাল হতে আহানা উঠে পড়ল। আজ আর ভার্সিটিতে যাবে না ঠিক করেছে। বই নিয়ে পড়তে বসলো। তারপর মনে করলো বাসায় থাকলে তো খিদা লাগবে বারবার, তার চেয়ে বরং ভার্সিটিতে যাই। রূপার সাথে কথা বললে বেশ লাগবে, খিদা লাগলেও টের পাবে না। কালকের পান্তা ভাত নুন দিয়ে মেখে খেয়ে ব্যাগটা গুছিয়ে নিল আহানা। বড় এক বোতল পানি নিয়ে বের হলো বাসা থেকে। বের হওয়ার আগেই দেখা হলো তারেক রহমানের সাথে। উনি আহানাকে দাঁড়াতে বললেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমাকে একটা কথা বলার জন্য দাঁড়াতে বলেছি। জি বলেন। পাশের একটা কলেজের 2টো মেয়ে এখানে থাকার জন্য বারবার রিকোয়েস্ট করতেছে। ওরা বলছে 1 বছরের টাকা অ্যাডভান্স করেও দিতে পারবে। তুমি তো 2 মাসের ভাড়াও দাওনি। এখনও 1 মাসের মধ্যে 2 মাসের টাকা জোগাড় করে দাও, নাহলে আমি দেখব তোমাকে বাদ দিয়ে ওই 2টো মেয়েকে বাসা ভাড়া দিব। বুঝতে পারছো? আশা করি বুঝছো। আহানা চুপ করে থেকে বলল, আচ্ছা। চুপচাপ হেঁটে যাচ্ছে আহানা। আজকে যে করে হোক একটা টিউশনই খুঁজে বের করতেই হবে। ভার্সিটিতে এসে রূপাকে অনেক খুঁজলো, ফকিন্নি আজও আসে নাই। ওরে ছাড়া আহানার একটুও ভালো লাগে না। আহানা গালে হাত দিয়ে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কাল যে বৃষ্টি হয়েছিল তার কারণে ক্যাম্পাসের ঘাস সবুজ থেকে আরো সবুজ হয়ে গেছে। কি সুন্দর লাগছে, মনে হয় সকল গ্লানি দূর হয়ে গিয়েছে। দূরে তাকাতেই আহানার চোখ পড়ল একটা কৃষ্ণচূড়া ফুল গাছ। আহানা খুশিতে আটখানা হয়ে মুখটা তুলে ভালো করে দেখলো গাছটা। আরে, এটা তো এতদিন দেখিনি। যাওয়ার সময় কাছে গিয়ে একবার দেখে আসবে। আহানা এবার ক্যাম্পাসের মাঝখানে বটগাছটার দিকে তাকালো। শান্ত বটগাছের তলায় নওশাদ, সূর্য, রিয়াজ আর তমালের সাথে হাসি ঠাট্টা করছে। আহানা ওদের দেখে ভ্রু কুচকে চোখ ফিরিয়ে নিল। কি রে শান্ত ভাই, কাউকে খুঁজছিস নাকি? না তো, ক্যাম্পাসটা দেখছে, ভালো লাগছে। নওশাদ আর সূর্য দাঁত কেলিয়ে চোখ টিপে বলল, অনেক জোস। আহানা ক্লাস থেকে বের হচ্ছে না। রূপা নেই, শুধু শুধু ক্যাম্পাসে গিয়ে কি লাভ, তাই সে একা বসে আছে ক্লাসে। সবাই ক্লাস থেকে বেরিয়ে ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। অবশ্য ক্লাসেও কয়েকজন আছে, তারা তাদের কাজে ব্যস্ত। কেউ পড়ছে, কেউ গান গাচ্ছে, কেউ বা খাচ্ছে। শান্ত ভাই, তোমার সখিন আসতেছে। শান্ত সানগ্লাসটা পরে শার্টের হাতা উঠাতে উঠাতে আহানাদের ক্লাসরুমের দিকে চলে গেল। কি রে, এলিনার কথা শুনে শান্ত ফার্স্ট ইয়ারের ক্লাসের দিকে কেন দিয়েছে? কি হলো তমাল? শান্ত কই? আমাকে দেখে নাই নাকি? ওর সাথে আমার কিছু কথা ছিল। না আপু, জানি না তোমাকে দেখছে কি না। মনে হয় ওয়াশরুমে গেছে। ও আসলে বলবো তোমার সাথে কথা বলতে। ওকে ফাইন। শান্ত ক্লাসরুমে ঢুকে একদম মাঝখানে গিয়ে দাঁড়ালো। সবাই শান্তকে দেখে তাদের কাজ ফেলে তাকিয়ে আছে। আহানা শান্তকে দেখেনি, চুপচাপ টেবিলে মাথা রেখে বাইরের দিকে তাকিয়ে আছে। কৃষ্ণচূড়া গাছটা তাকে টানছে, ওর প্রিয় ফুল কৃষ্ণচূড়া। আজ অনেকগুলো কুড়িয়ে নিবে যাওয়ার পথে। এইসবের জন্য আসো এখানে? পড়া নাই, লেখা নাই, ওদের বসে থাকো তোমরা। আহানা চমকে মাথা তুলে তাকালো শান্তর দিকে। শান্তর দিকে তাকাতে তাকাতে চলে গেল। আহানা কিছু না বুঝে পাশে তাকিয়ে দেখলো সবাই বই নিয়ে পড়তে বসে গেছে। যারা খাচ্ছিল এতক্ষণ তারা খাবার হাতে রেখে গড়গড় করে পড়া শুরু করে দিয়েছে। আজব তো লোকটা, এমন করে কেন? কত বড় সাহস! আমাদের ক্লাসে এসে আমাদেরই ধমক দেয়। কিরে শান্ত, ফার্স্ট ইয়ারের ক্লাসে গেছিলি কেন? কেউ পড়ালেখা করে না ঠিক মতো, তাই ধমক দিয়ে আসলাম।
তোর জরিনা আসছিল, বলছে তোর সাথে নাকি কিসের কথা আছে তার। উফ, আচ্ছা আমি কি মেয়েটাকে বলছি আমি ওরে লাইক বা লাভ করি? তাহলে এরকম করে আমার পিছে লেগে আছে কেন? শোন শান্ত, এলিনার মতো অনেক মেয়েই তোর জন্য পাগল। সবাই তো আর গলায় ঝুলতে পারে না, তাই না? এলিনা তোর দাপট বেশি, তাই তোর কোলে উঠে গেছে। কদিন পর তো নো ওয়ে, আমি জীবনেও ওরে বিয়ে করবো না। ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ছুটি হয়ে গিয়েছে, আহানা টিউশনের দিকে যাচ্ছে। তারপর মনে করলো এখনো 30 মিনিটের মতন সময় আছে, আমি গিয়ে কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখে আসি বড়। আহানা গাছটার সামনে গিয়ে দাঁড়ালো। কি অপূর্ব, এত সুন্দর কেন? লালে লাল হয়ে আছে চারিদিকটা। আহানা খিলখিল করে হেসে নিচে বসে ঝরে যাওয়া ফুলগুলো কুড়াতে লাগলো। গোটা ফুলও নিচ্ছে, আবার ঝরে যাওয়া পাপড়িও নিচ্ছে। ব্যাগের একটা সুতা খুলে গিয়ে ঝুলছে কদিন ধরে। আহানা সেটা ছিঁড়ে নিয়ে ফুলগুলোর গোড়ায় গিট্টু দিয়ে একটা ফ্লাওয়ার ক্রাউন বানালো। তারপর সেটা মাথায় দিল। সুতাটা মাথায় লাগিয়ে কানের নিচ দিয়ে নিয়ে গলার পেছনে গিট্টু দিয়ে আটকালো। আয়না হলে ভালো হতো, দেখতে পারতো নিজেকে কেমন লাগছে। তারপর তার নজরে পড়লো দূরে একটা লেক। সেখানে সে পানির উপর মাথা দিয়ে দেখতে লাগলো নিজেকে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং। অবশ্য গায়ের রঙের সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। আশ্রমে সেই মাটা বলেছিল আমার গায়ের রং নাকি উজ্জ্বল শ্যামলা। তার মুখে কোনো মেকআপ নেই, নেই কোনো লিপস্টিক, কাজল তো দূরে থাক। অবশ্য একবার আমার ঠোঁটে লিপস্টিক দিয়েছিলাম, সেটা ছিল মজার ঘটনা। মিমাপু বিটের তরকারি রান্না করেছিল। উনি বিট কাটার সময় আমি একটা ছোট্ট বোতলে ছিপি করে বিটের রস নিয়ে ফোনের ক্যামেরা দিয়ে সেই রং লাগিয়েছিলাম ঠোঁটে। আমাকে কি সুন্দর লাগতেছিল সেদিন। লিপস্টিক দিলে মেয়েদের এত সুন্দর লাগে। আহানা পানিতে নিজের প্রতিচ্ছবি দেখে হাসতেছে। তার বাসায় আয়না নেই, ফোনের ক্যামেরায় মাঝে মাঝে নিজেকে দেখে সে। আজ পানিতে দেখছে। দুনিয়ায় কত সুন্দর সুন্দর মেয়ে আছে, আমি তো তাদের নখের যোগ্যও না। মুখটা ফ্যাকাশে করে হাত দিয়ে আহানা পানিটা ঘোলায় দিয়ে উঠে আসলো। শান্ত বাইক নিয়ে সেই পথ দিয়ে বাসায় ফিরছিল। আহানাকে দেখলো গাছের নিচ থেকে নিজের ব্যাগটা নিচ্ছে। ও এখানে কি করে? শান্ত বাইক থেকে নেমে তাকিয়ে আছে আহানার দিকে। আহানা শান্তকে দেখেই থেমে গেল। শান্তর দিকে আহানা ফিরে তাকাতে ওকে দেখে শান্ত কিছুটা চমকে গেল, কারণ ওর মাথায় খুব সুন্দর করে কৃষ্ণচূড়ার একটা ক্রাউন। বাজারে কত ফুলের ক্রাউন সে দেখেছে, গোলাপ, গাঁদা, আরও কত কি, তবে এমনটাই প্রথম দেখলো। প্রকৃতির পরীরা যেমন কৃত্রিম পণ্যের বাইরে সাজে ন্যাচারালি, ঠিক তেমনটাই আজ আহানাকে লাগছে। আহানা নিচের দিকে তাকিয়ে হেঁটে চলল। শান্ত সামনে গিয়ে ওর পথ আটকালো। আহানা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে শান্তর দিকে। সে কিছু বলার আগে শান্ত বলল, ওষুধ খেয়েছিলা? হুম। ব্যাস। শান্ত বাইক নিয়ে চলে গেল, আর একটা কথাও বলল না, একটি বার তাকালো না। ও মা, এটা জিজ্ঞাসা করার জন্য বাইক এখানে ব্রেক করলো? আজব লোক তো, আজব লোক, আজ কবিতার কাজকর্ম। শান্ত কিছু দূর গিয়ে ভাবলো আহানা প্রতিদিন এই পথ দিয়ে কই যায় দেখবে একটু। শান্ত বাইক ঘুরিয়ে আহানাকে ফলো করলো। আহানা একটা বাসায় এসে সেই বাসার কলিং বেলে চাপ দিল। শান্ত উকিঝুঁকি দিয়ে বোঝার চেষ্টা করছে ভেতরে কি হচ্ছে। পরক্ষণে বাসার সামনের রুমে জানালা দিয়ে আহানাকে সে দেখতে পেল। একটা ছোট্ট মেয়েকে টেবিলে বসিয়ে পড়াচ্ছে। ও, তাহলে টিউশনে করতে আসে কে? শান্ত বাইক নিয়ে চলে গেল তার বাসার দিকে। আহানা বাসায় ফেরার সাথে সাথে আসলো রূপার কল। একটা অনুষ্ঠানে গেছিলাম, কাল আসবো শিওর। আচ্ছা। চুলটা বেঁধে আলু একটাকে 10 টুকরা করে কেটে ভাজলো আহানা। হি হি, ভর্তা করলে 2টা আলু লাগে, আর ভাজি কড়ায় আজ একটা লাগলো। এই 10 টুকরা আলু দিয়ে তার আজকে ভালো খাবার জমবে। গরম ভাত উইথ আলু ভাজা। বাকি যে আলু আছে সেটা কাল ভেজে নিবে। পরশু পেঁয়াজ আর ভাত, তারপরের দিনও পেঁয়াজ আর ভাত। ব্যাস, আগামী 3 দিনের মেনু রেডি। তারপর থেকে কি হবে? টিউশনি না পাওয়া পর্যন্ত খালি ভাত আর নুন খাবে। ডান। আলু ভাজা দিয়ে গরম ভাত খুব মজা করে খেলো আহানা। এই বুদ্ধি আগে আসলে তার আরেকটা আলু বেঁচে যেত। ঘরে তো তেল ছিল, ও ফ্রুটোর বোতলের 1 বোতল তেল আছে। কোনি কাপড় থেকে একটা ডিম ধার নিয়ে একদিন খাবে ভেজে। না থাক, তেল শেষ হয়ে গেলে বেতন পর তো তারেক আঙ্কেলকে সব টাকা দিয়ে দিতে হবে। উনি 2 মাসে 8,000 টাকা পান। 6,000 টাকা পরের মাসে বেতন পেয়ে ওনাকে দিয়ে বলবে বাকি 2,000 দিতে দেরি হবে। যাই হোক, তেল এত খরচ করা ঠিক হবে না, বরং ডিমটা সিদ্ধ করে নিবে, তাই ভালো হবে। বুয়া, চিকেন কই? আমার চিকেন ছাড়া খাবার খেতে মন চায় না, জানো না?
আইতাছি, মুরগি হইছে, একটু দেরি হইছে, রান্নাটা শেষ, নেন খান। শান্ত ফোনে গেমস খেলতে খেলতে আরেক হাত দিয়ে ভাত খাচ্ছে। হঠাৎ আহানার কথা মনে পড়ল। আগের মতো খাওয়াতে ছেড়ে দিছে নাকি কে জানে। আমার কি। পরের দিন ভার্সিটিতে আসতেই আহানা তো অবাক। তাদের ক্লাসরুম কেমন জড়ো হয়ে আছে স্টুডেন্টের ভিড়ে। রূপা আহানাকে দেখে খুশি ওর হাত ধরে টেনে জড়ো হওয়া লোকালয়ে ভিতরে ঢুকে গেল। হাই রূপা, হাই আহানা। হাই। শোনো, আমার এই শুক্রবারে বিয়ে, তোমরা দুজনেই আসবা। এই নাও কার্ড। রূপা তো কার্ড পেয়ে লাফাতে লাফাতে সিটে চলে গেল। আহানা মীরাকে অভিনন্দন জানিয়ে রূপার পাশে এসে বসলো। কি রে, মীরার বিয়ে, আমরা নাচ গান করব। তুই এমন মুখটা বাংলার পাঁচ করে রাখছিস কেন? তুই যাস, আমি যাব না। কিন্তু যাবি না কেন? আমার কাছে শাড়ি বা ভালো ড্রেস নেই, কি করে যাব? আর মীরাকে গিফটও দিয়ে দিতে হবে, খালি হাতে তো আর যাওয়া যায় না। সেই টাকা নেই আমার কাছে, তাই যাব না। ও এই কারণ? ধুর বোকা, আমি তোকে আমার একটা জামা দিব, আর গিফট আমি দিয়ে দিব আমার আর তোর হয়ে। তাও আমি কিছু না দিলে কেমন হবে ব্যাপারটা? বাদ দে, আমি যাব না, তুই যা। দরকার হলে গিফট তুই চুজ করবি, টাকা আমি দিব, তাহলে দুজনের দেওয়া গিফট হবে। তাও প্লিজ আমার সাথে বিয়েতে অ্যাটেন্ড করিস। আচ্ছা দেখি। শান্ত, কি সমস্যা তোমার? তুমি আমাকে ইগনোর করতেছো কেন? কাল রিয়াজকে বললাম তোমাকে বলতে আমার তোমার সাথে কিছু কথা আছে, আর তুমি কিনা কথা না বলেই বাসায় ফিরে গেলা, আমাকে একবার কলও করলে না। শোনো এলিনা, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা জাস্ট নর্মাল ফ্রেন্ড, এর চেয়ে বেশি কিছু না। বেশি কিছু আমি জানি, তুমি বলতে চাও না, বলতেও হবে না, আমি শুনতে চাই না। শান্ত ভাইয়া। মীরা, কি হয়েছে বলো। ভাইয়া, আমার বিয়ে ঠিক হয়েছে, শুক্রবার বিয়ে। আপনি প্লিজ আসেন। আপনি আসলে আমি অনেক খুশি হব। প্লিজ প্লিজ। এলিনা আপু, তুমিও আসিও শান্ত ভাইয়ার সাথে। কংগ্রাচুলেশনস মীরা, আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কাটা নিন। ওয়াও, দেখলে সবাই জানে আমি আর তুমি কাপাল, আর তাই আমাদের একসাথে ইনভাইট করছে, সেখানে তুমি কিনা আমাকে অস্বীকার করতেছো। শান্ত কিছু না বলে বিরক্ত হয়ে চলে গেল। এই, তুই সারাদিন কার সাথে এমন কথা বলিস দেখি? আহানা রূপার হাত থেকে ফোন নিয়ে দেখলো নওশাদ লেখা। ও মা, নওশাদ? কে এই নওশাদ? আহানা ফিক করে হেসে দিয়ে এক দৌড় দিল। দাঁড়া আহানা, মজা করিস না প্লিজ, আমার ফোন দে আহানা। দিব না, আমি দুলা ভাইয়ের সাথে কথা বলবো। আহানা রূপার দিকে তাকিয়ে হাসতে হাসতে দৌড়াচ্ছে। ধুম করে এক ধাক্কা লেগে গেল শান্তর সাথে, দুজনেই নিচে পড়ে গেল। বেয়াদব মেয়ে কোথাকার, এটা কি তোমার বাসা নাকি? এরকম পাগলের মতো দৌড়াচ্ছিলে কেন? পুরো জ্যাকেট নোংরা করে দিছে আমার। আহানা জিও ভাই কামড় দিয়ে তাকিয়ে আছে, সে নিজেও ঘাসের উপর পড়ে গিয়ে বসে আছে। শান্তর মেজাজ এমনিতেও গরম ছিল, তার উপর আহানা আরও গরম করে দিছে। রেগে উঠে দাঁড়িয়ে জ্যাকেট খুলতে লাগলো সে। আহানা ভয় পেয়ে ঢোক গিলে উঠে দাঁড়িয়ে গেল। শান্ত তার জ্যাকেটটা খুলে আহানার হাতে ধরিয়ে দিল। আহানা ভ্রুকুচকে কিছু বলতে যাবে, তার আগেই শান্ত বলল, এটা ধুয়ে শুকিয়ে কাল এনে আমাকে দিবে। রিং ডিটারজেন্ট দিয়ে ধুইবা, বুঝছো? অন্য ডিটারজেন্টের ঘ্রাণ আমার পছন্দ না। আজব তো, আমি কেন ধুবো? কেন মানে? তোমার জন্য আমি মাটিতে পড়ে গিয়ে আমার জ্যাকেট নোংরা হয়ে গেছে, সো তুমি ধুয়ে শুকিয়ে এনে দিবা, বুঝেছো? আহানা ভেঙচি দিয়ে উল্টো পথে হাঁটা ধরল। শান্ত মুখ ফুলিয়ে তাকিয়ে আছে সেদিকে। শান্ত, এদিকে আয়, আজকে ফুটবল ম্যাচ আছে, জয়েন হবি না? আসতেছে। শান্ত গিয়ে নওশাদ রিয়াজের সাথে ফুটবল ম্যাচে জয়েন দিল। ভার্সিটি ছুটি হয়ে গেছে। আহানা হেঁটে হেঁটে টিউশনের দিকে যাচ্ছে। আজ আর ওই পথে শান্ত আসে না। যাক বাবা, বাঁচলাম। আহানা খুশিতে এদিক ওদিক তাকাতে তাকাতে হেঁটে যাচ্ছে। একটা গলি পার হলে একটা বিরাট বড় মাঠ পড়ে। শান্ত সেখানেই ফুটবল খেলছে। আহানা জ্যাকেটটার দিকে তাকিয়ে শান্তকে বকতে বকতে যাচ্ছে মাঠটার পাশ দিয়ে। শান্ত, কিক মার। শান্ত জোরে সোরে কিক মারল, বল গোল পোস্টে না ঢুকে আরেক দিকে গেল। তাও যেদিকে গেল সেদিকে আহানা ছিল। বল কি একদম ওর গায়ে পড়লো, মনে হয় কেউ পাথর মেরেছে। আহানা দুম করে পড়ে গেল রোডের উপর। ইস রে, জনগণের আঘাত করলে শেষমেশ, এবার তুই সামলা। মনে হয় কোনো মেয়ের গায়ে পড়েছে। আমি বল নিতে যাবো না ভাই, লোকজন লেকে এবার কেয়ামত করবে।
তুই চুপ থাক নওশাদ, আমি যাচ্ছি। শান্ত মাথার চুল থেকে ঘাম মুছতে মুছতে এগিয়ে গেল। আহানা বল সরিয়ে জামা ঝাড়ছে রাস্তায় বসে বসে। ও তুমি, দাও বল দাও। আপনি আপনি আমার গায়ে বল মেরেছেন, ইচ্ছা করেই এমন করেছেন তাই না? সকালের ঘটনার জন্য প্রতিশোধ নিলেন? চুপ, আমার বল দাও। আহানা বল নিয়ে উঠে দাঁড়ালো, তারপর নিজের গায়ের ওড়নাটা খুলে শান্তর দিকে বাড়িয়ে ধরলো। শান্ত চোখ কপালে তুলে তাকিয়ে আছে। ওড়নাটা দিতেছে কেন মেয়েটা? শান্ত এদিক ওদিক তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল। শান্তর আগে গজগজ করতে করতে এগিয়ে গেল ওর দিকে। আহানা একটু পিছিয়ে গিয়ে বলল, কি তোমার ওড়না আমাকে দিচ্ছ কেন? সকালে আমার জন্য পরে কি আপনার জ্যাকেট নোংরা হয়েছিল, তাই আমাকে সেটা ধুইতে দিয়েছিলেন। তো এখন আপনার কিক করা বলের কারণে আমি পরে গিয়ে আমার ওড়না নোংরা হয়ে গেছে। আপনি ধুয়ে আনবেন বাসা থেকে, শুকিয়ে আনবেন কেমন? আর হ্যাঁ, যে কোনো ডিটারজেন্ট হলেই চলবে আমার, ইটস ওকে। শান্ত ওর আগে গজগজ করতে করতে এগিয়ে গেল ওর দিকে। আহানা একটু পিছিয়ে গিয়ে বলল, নাহলে এক কাজ করেন, আপনার জ্যাকেটটা নিয়ে যান, আমিও আমার ওড়না ফেরত নিব। শান্ত রেগে দাঁতে দাঁত চেপে আহানার ওড়না মুঠো করে ধরল। গুড বয়। তুমি এই অবস্থায় টিউশনিতে যাবে ওড়না ছাড়াই? না তো, আমার তো অন্য উপায় আছে। এক মিনিট। আহানা তার চুলের খোপা থেকে কাঠিটা খুলে ফেলল। সাথে সাথে খোপা খুলে গিয়ে ওর পিঠের নিচ পর্যন্ত চুলগুলো মেলে গেল। আহানা চুল দুভাগ করে সেগুলো তার সামনে নিয়ে আনলো, তারপর হেসে বলল, ব্যাস হয়ে গেল না? আহানা হাসতে হাসতে চলে গেল। শান্ত অবাক হয়ে আহানার চলে যাওয়া দেখছে। তারপর বলটা নিয়ে ফিরে আসলো মাঠে। রিয়াজ আর নওশাদ ইয়া বড় হা করে তাকিয়ে আছে। হোয়াট? কিরে ভাই, তোর হাতে মেয়েদের ওড়না কেন? সবাই হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। শান্ত মুখ ফুলিয়ে বলল, কিছু না। ওড়নাটা নিয়ে তার স্পোর্টস ব্যাগে ঢুকিয়ে বসে পড়ল চেয়ারে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। কিরে, বললি না যে ওড়নাটা পেলি কই, আর সেটা ব্যাগেই বা কেন ঢুকালি? কিছু না, ভাত দে, খেলা শেষ, আমি চাই। শান্ত ব্যাগ নিয়ে বাইকে উঠে বাসায় ফিরে আসলো। বাসায় ঢুকে ওড়নাটা ছুঁড়ে মারলো ফ্লোরে। এই মেয়েটার এত সাহস আসে থেকে আমার কথা আমাকে ফিরিয়ে দেয়, বেয়াদব মেয়ে। আহানা শান্তর কথা মনে করে হাসতেছে বসে বসে। ম্যাম কি হয়েছে, হাসতেছেন কেন? না কিছু না, অঙ্কটা লিখে আমাকে দেখাও। বাসায় এসে শান্তর জ্যাকেটটা নিয়ে ভাবলো, বাসায় তো রিং পাউডার নেই, ওগুলোর দাম যে বেশি। আমি তো সাবান দিয়ে জামা কাপড় ধুই, এখন কি করব? আচ্ছা থাক, সাবান দিয়ে ধুই, কি আর করার। পানিতে ভিজানোর আগে আহানার মনে হলো জ্যাকেটের পকেটে কিছু একটা আছে। হাত ঢুকিয়ে আহানার চোখ কপালে উঠে গেল। 5,000 টাকা! বাপরে বাপ, এত টাকা নিয়ে মানুষ ভার্সিটিতে আসার পর ভুল করে ফেলেও যায়। আহানা টাকাগুলো তার ব্যাগে রেখে দিল, কালকে শান্তকে দিয়ে দিবে। তারপর জ্যাকেটটা ধুয়ে উঠানে মেলে দিয়ে আসলো। আলু ভেজে সেটা দিয়ে গরম ভাত খেয়ে অজু করে নামাজ পড়ে বিছানায় বই নিয়ে বসলো সে। হঠাৎ পিউয়ের মায়ের নাম্বার থেকে কল আসলো। আহানা কিছুটা ভয় পেয়ে রিসিভ করলো। না জানি বলে আর পড়াতে হবে না। আহানার গা কাঁপা শুরু হয়ে গেছে। উনি বললেন একটা টিউশনির খোঁজ পেয়েছেন, তার খালাতো বোনের মেয়েকে পড়াতে হবে। ক্লাস 1-এ পড়ে, সব বিষয়ে পড়াতে হবে, 2,000 টাকা দেবে। আহানা তো খুশিতে অবাক। অনেক ধন্যবাদ জানালো পিউয়ের মাকে। উনি ঠিকানাটা বলে দিলেন। আহানা নোট করে নিল সেটা। আহানা খুশি হয়ে গেল অনেক। কি যে ভালো লাগছে তার মুখে প্রকাশ করে বোঝানো যাবে না। মনে হচ্ছে 2,000 না 2 লাখ বেতন। উনি বললেন ভোর 6টায় পড়াতে হবে। যার মেয়েকে পড়াবে সে চায় তার মেয়ে যেন সকাল সকাল উঠে হ্যাবিট করে নেয়, তাই এই টাইম ফিক্সড করেছেন। আহানা হ্যাঁ বলে দিল। পরের দিন ভোর 4:30টায় উঠে গেল আহানা। খুশিতে চোখে ঘুম নেই তার। নামাজ পড়ে এসে সব গুছিয়ে ঠিক করে রাখলো। 5:30-এ বাসা থেকে বের হলো। ভয় লাগছে একা একা হেঁটে যেতে এত দূর। উফ, একটা টাকাও নেই যে একটা রিক্সা নিবে। অবশ্যই সময় রিক্সা পাওয়াটাও টাফ। গলির পর গলি হেঁটেই চলেছে আহানা। ঠিকানার বাসাটা আসতেছেই না, মনে হচ্ছে পুরো বাংলাদেশ ঘোরা হয়ে গেছে। অবশেষে বাসাটার সামনে এসে দাঁড়ালো সে। ইয়া বড় 10তলা বিল্ডিং, কি স্ট্যান্ডার্ড রে বাবা, মনে তো হয় কোটিপতিরা থাকে। পিউয়ের মা বলেছেন 5তলায় বাসা, যাকে সে পড়াবে। লিফটে করে 5তলায় গিয়ে এবার পড়লো কনফিউশনে। 2টা ইউনিট, কোনটা ওই মেয়েটার বাসা কে জানে। পিউয়ের মা তো বলেন নাই কোন ইউনিট। মনে হয় দরজায় সূর্যমুখীর ফুল সহ টব আটকানো এই ইউনিটই হবে। আহানা গিয়ে দরজা নক করলো, কারোর কোনো রেসপন্স নাই। আবারও নক করলো, ওমা, এবারও রেসপন্স নাই কোনো। শান্ত হাই তুলতে তুলতে বিছানা থেকে নামলো। উফ নওশাদ, রিয়াজ, সূর্য, ঘন্টার মতো ঘুমাচ্ছিস কেন? কলিং বেল বাজতেছে, কেন শুনিস না? আমি আমার রুম থেকে শুনতেছি, আর তোরা সামনের রুম থেকে শুনিস না? ধুর। শান্ত মাথা চুলকাতে চুলকাতে গিয়ে দরজা খুলল।
আহানা মুচকি এসে সালাম দিতে গিয়ে চোখ বড় করে ফেলল শান্তকে দেখে। তুমি আপনি? তুমি এখানে কি করো? আমার বাসার ঠিকানা পেলে কই? আপনার বাসায়টা আমি জানতাম না। আমি তো এখানে একটা মেয়েকে পড়াতে এসেছিলাম। ও, তো আমাকে দেখে তোমার মেয়ে মনে হয়? আহানা চোখ বড় করে বলল, আপনার সাথে কথা বলা মানেই সময় নষ্ট। আহানা ঘুরে আরেক ইউনিটে যাওয়া ধরতেই শান্তর হাত ধরে টান দিল। কি? আমার জ্যাকেট কই? আমার বাসায় এখনো শুকায়নি। যে বস্তা মার্কা জ্যাকেট আপনার, ভার্সিটিতে আসার সময় নিয়ে আসবো। হাত ছাড়ুন আমার। শান্ত ভ্রু কুচকে আহানার হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল। আহানা ডান পাশের ইউনিটে নক করতে একজন মহিলা এসে দরজা খুললেন। তার সাথে একটা ছোট্ট বাবু। বাবুটা মুচকি হেসে বলল, তুমি বুঝি আমার মিস? আহানা হেসে দিয়ে বলল, হুম। তার মা তাকে ধমক দিয়ে বলল আপনি করে বলতে। মেয়েটা ভয় পেয়ে বলল আপনি। তারপর আহানার পিছনে তাকিয়ে দেখলো শান্ত দাঁড়িয়ে আছে। শান্ত। ওলে আমার মিষ্টি। শান্ত এগিয়ে এসে মিষ্টিকে কোলে তুলে নিল। মিসেস মিশু হক বললেন, আসো ভিতরে আসো। উনি আহানাকে নিয়ে চলে গেলেন। শান্ত ভিতরে এসে মিষ্টিকে সোফায় বসালো, নিজেও বসে গেল। এই বান্দরটার সাথে মিষ্টির এত ভাব! বাপরে, আমি তো ভাবলাম আমার মুখ দিয়ে তিতো কথা ছাড়ার কিছুই বের হয় না। মিস, এই হলো আমার শান্তু ভাইয়া। আমাকে প্রতিদিন চকলেট কিনে দেয়। এরে আমি চিনবো না? হাড়ে হাড়ে চিনি। ওকে মিষ্টি, তুমি পড়ো, আমি চাই। শান্ত বাই বলে চলে আহানার দিকে তাকিয়ে গেল। আহানা মিষ্টির কথা শুনে হাসছে। শান্ত রুমে এসে বিছানায় শুয়ে তো পড়ল, কিন্তু তার চোখে ঘুম নেই। এপাশ ওপাশ করে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পকেট থেকে সিগারেট একটা নিয়ে লাইটার দিয়ে ধরালো। সিগারেট বেশি খাওয়া হয় না তার। এটা সম্পূর্ণ মনের উপর ডিপেন্ড করে। মন চাইলে খায়, না হলে খায় না। নেশা না যেদিনে 5-6 বার খাবে। মিষ্টিকে পড়াতে বেশ লেগেছে আহানার। 7টা পর্যন্ত পড়িয়ে বাসা থেকে বের হলো সে। শান্ত সিগারেটের ধোঁয়া আকাশের দিকে তাকিয়ে ছাড়ছে। হা হা হা। তারপর হঠাৎ ওর নজর গেল নিচের দিকে। আহানা বাসা থেকে বের হয়ে ফোন বের করে কাকে যেন কল করছে। শান্ত 5 তলার উপরে দাঁড়িয়ে আহানার দিকে তাকিয়ে মুখটা গম্ভীর করে সিগারেটটা আহানার সামনে ছুঁড়ে মারল উপর থেকে। আহানা ফোন নিয়ে রূপাকে ফোন করলো আজ আসবে কিনা জিজ্ঞাসা করার জন্য, কিন্তু ফকিন্নিটা মনে হয় ঘুমাচ্ছে। হঠাৎ সামনে কিছু পড়েছে বুঝতে পেরে আহানা নিচে তাকালো। একটা সিগারেটের অর্ধেক অংশ পড়ে আছে, এখনো ধোঁয়া বেরোচ্ছে। আহানা চমকে উপরে তাকালো। শান্ত বারান্দায় দাঁড়িয়ে একটা ভাব নিয়ে আহানার দিকে তাকিয়ে আবারও এদিক ওদিক তাকাচ্ছে। পেয়াদ্দপ একটা। আহানা পা দিয়ে সিগারেটটা রোডের সাথে পিষিয়ে দিল দাঁতে দাঁত চেপে। শান্তর মেজাজ গরম হয়ে গেছে। মনে হচ্ছে 5 তলা থেকে নেমে এক ধোলাই দিতে যেভাবে পিষাচ্ছে মনে হয় শান্তকে পিষাচ্ছে। আহানা চলে গেল ওখান থেকে। এই মেয়েটার আজকে ভার্সিটিতে কি 12টা বাঁচাবো আমি। এত ভাব আর সাহস এখনো শাস্তি ওর পেতে হবে। শান্ত গিয়ে বিছানায় আবারও শুয়ে পড়ল। কত বড় ব্যাধ হলে একটা মেয়ের সামনে উপর থেকে কেউ সিগারেট ফেলতে পারে? অসভ্য লোক একটা। মন তো চাই ওর জ্যাকেটে বিছুটি পাতা লাগিয়ে দিই। আহানা বাসায় ফেরার সময় দেখলো একটা দোকানের সামনে সবাই লাইন ধরে আছে। মহিলা আবার পুরুষও। একজন মহিলা হাতে বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, বোরখা পরা। মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে ব্যাগটা ভাঁজ করে হাতের মুঠোয় রাখছে, আবার কিসব ভেবে ব্যাগটা খুলে রাখছে। আহানা একটু এগিয়ে গিয়ে মহিলাটাকে জিজ্ঞেস করলো ব্যাপারটা কি, সবাই এমন লাইন ধরেছে কেন। উনি বললেন, এখানে 10 টাকায় 1 কেজি চাল দেয়, 100 টাকায় 10 কেজি। আহানা তো অবাক হয়ে গেল ওনার কথা শুনে। ইস, আমার হাতে এখন 10 টাকা থাকলে 1 কেজি কিনে নিতে পারতাম। কি করব, বাসায় চালও তো কম আসছে। কানে হাত দিয়ে চুল সরাতে গিয়ে মনে পড়ে গেল আরে আইডিয়া। কানের দুলগুলো খুলে হাতে নিয়ে দেখতে লাগলো সে। এগুলো সে মেলা থেকে 30 টাকা দিয়ে কিনেছিল। সে আবার ফিরে এসে মহিলাটির পিছনে থাকা একটা যুবতী মেয়েকে দেখতে পেল। মেয়েটাকে দেখে মনে হয় তেমন বড় লোক না, তবে গায়ের পোশাক আশাকে মনে হয় সাজগোজ পছন্দ করে বেশি। আহানা মেয়েটাকে বলল, আপু, আমার এই কানের দুলটা নিবা? আমি 30 টাকা দিয়ে নিয়েছিলাম। তুমি যত দেবে তাই নিব। প্লিজ নাও না, আমি 10-12 দিন পরেছি, এখনো নতুন আছে দেখো। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে দিল, কারণ কানের দুলগুলো অনেক সুন্দর ছিল। আহানার পছন্দ অনেক ভালো। মেয়েটা তার ব্যাগ থেকে 20 টাকা নিয়ে আহানাকে দিল। আহানা তো মহা খুশি। মেয়েটাকে অনেক ধন্যবাদ জানিয়ে তাকে দুলটা দিয়ে 20 টাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ল। খুশিতে লাফাতে মন চাচ্ছে তার। চাল কেনা হয়ে গেলে আর কোনো চিন্তা নেই। নুন দিয়ে কসলিয়ে খেয়ে মাস কাটাতে পারলেই হলো। 20 টাকা দিয়ে 2 কেজি কিনে বাসায় ফিরল আহানা। চালগুলো তার চালের বালতিতে ঢালতে গিয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার।
কলিং বেল বাজছে। শান্ত এখনো ঘুমায়নি। 8টা বাজে মনে হয়। বলদগুলো ঘুমায় এখনো। শান্ত গিয়ে দরজাটা খুললো। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মুরগি হাতে, সম্ভবত কেটে এনেছে। কে তুমি? আপনি শান্ত ভাইয়া? কেন? আমি আসমা বেগমের মেয়ে, আপনার বাসায় যে কাজ করে। ও আচ্ছা, কি হয়েছে বলো। আম্মা কইল মুরগিটা রাখতে, উনি 10টার দিকে আইসা রাধি দিব। ওকে। শান্ত মেয়েটার হাত থেকে মুরগি নিয়ে হঠাৎ চোখ তুলে মেয়েটার কানের দিকে তাকালো। মেয়েটার কানের এই দুলটা তো একদম আহানার কানের দুলের মতন। মেয়েটা বুঝতে পারলো শান্ত তার কানের দিকে তাকিয়ে আছে। মুচকি হেসে বলল, এই কানের দুলটা আমি নতুন কিনেছি এক বইনের থেকে, হিহি। মেয়েটা হেসে চলে গেল হাত পা নাচিয়ে। শান্ত কিসব ভেবে দরজা লাগালো। ভার্সিটিতে এসে আহানা ক্লাসে ঢুকে চুপচাপ এক কোনায় গিয়ে বসে আছে। রূপা চুপি চুপি এসে আহানার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। কি রে, আমাকে কই নিস তুই? ক্লাস করবি না? কি রে? চল, তোকে নিয়ে শপিং মলে যাব। মীরার জন্য কিছু কিনতে হবে তো। বাজেট কত? 5,000। কি, এত টাকা? তো কিসে, বাবা তো আমাকে 6,000 দিছে, আমি 1,000 মাইরা দিছি। রূপা আহানাকে নিয়ে একটা শাড়ির দোকানে আসলো। দোকানদারকে বলল শাড়ি দেখাতে 5,000-এর মধ্যে। আহানা তো রীতিমতো অবাক। শাড়ি একটার চেয়ে একটা অসম্ভব সুন্দর। আহানার একটা শাড়ি আছে, তার আশ্রমের মা মারা যাওয়ার পর আসার সময় তার একটা শাড়ি নিয়ে সে এসেছিল। সাদার উপর লাল লাল সুতোর ডিজাইন করা শাড়িটা তেমন দামি না, 700-800 টাকার হবে। আহানার মন চাইলেই সেটা পরে পরে দেখে। শাড়িটা ইউজ করা ছিল বলে আঁচল দিয়ে ছেঁড়া, তাই সেটা পরে আহানা কোথাও যায় না। কিরে, কি ভাবিস? কোনটা ভালো লাগে বল? আহানা একটা গোলাপি রঙের শাড়ি হাতে নিয়ে বলল, এটা সুন্দর। রূপা সেটাই কিনে নিল। দুজনে আবার ভার্সিটিতে ফিরে আসলো। আহানা শান্তকে দেখে রূপাকে বলল চলে যেতে। তারপর জ্যাকেটটা নিয়ে শান্তর কাছে এসে তার দিকে বাড়িয়ে ধরল। শান্ত জ্যাকেটটা হাতে নিয়ে তার ব্যাগ থেকে আহানার ওড়নাটা নিয়ে দিল। আহানা 5,000 টাকা নিয়ে শান্তকে বলল, নিন আপনার টাকা। এই টাকা আমায় দিচ্ছ কেন? এগুলো আপনার জ্যাকেটের পকেটে ছিল। ও, আমি ভুলে গেছিলাম। শান্ত জ্যাকেটটা নিয়ে ঘ্রাণ নিয়ে দেখলো রিন পাউডারের সুবাস নয়, তবে যে সুবাস সেটা শান্তর ভালো লাগলো কিছুটা। রূপা ব্যাগ থেকে একটা প্যাকেট নিয়ে আহানার হাতে ধরিয়ে দিল। আহানা প্যাকেটটা খুলে দেখলো একটা জামা, খয়েরি রঙের, বেশ দেখতে। আহানা খুব খুশি হলো। কাল সেজে গুজে ভার্সিটি আসবি, আমি আর তুই মীরাদের বাসায় যাব। ওকে। 1 মিনিট, তোর কানের দুল কই? আসলে হারিয়ে গেছে। একসাথে দুটোই? না, একটা হারিয়েছে, তাই আরেকটা রেখে দিয়েছি। ও, তো অন্য একটা কানের দুল দিয়ে আসতি। বাদ দে, কানে দুল দিলে আমার কানে ব্যথা করে। ওমা, সে কি বলিস তুই? ভার্সিটিতে ছুটি দেওয়া হয়ে গেছে। আহানা তার ওড়নাটা হাতে নিয়ে দেখতে দেখতে হাঁটছে। মনে হয় ভালো করে ধুয়েছে, কি সুন্দর মিষ্টি ঘ্রাণ আসছে। নিশ্চয়ই রিন পাউডার হবে। আমার ওড়নাকে তো নতুন বানিয়ে দিয়েছে একদম। শান্ত ওড়নাটা বুয়াকে দিয়ে ধুয়েছিল। আহানার কৃষ্ণচূড়ার গাছটার নিচ দিয়ে যাচ্ছে। বাতাসে গাছটা নড়ে উঠতে ফুল কতগুলো ঝরে নিচে পড়তে লাগলো। আহানা থেমে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়ালো। কি ভালো লাগছে। হাত বাড়িয়ে ধরলো আহানা। হাতে কতগুলো ফুল আর ফুলের পাপড়ি পড়ে জমা হচ্ছে। শান্ত 10 হাত ধরে একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই নর্মাল ফুল মানুষের এত পছন্দ করতে পারে জানতাম না। আহানা আবারও কতগুলো ফুল কুড়িয়ে ব্যাগ থেকে সুতা টেনে ছিঁড়ে কানের দুল বানালো। কিন্তু কথা হলো কানে ঢোকাবে কি করে। পরে বুদ্ধি করে কানের উপর দিয়ে সুতা দিয়ে গিট্টু দিল। বাহ, তার কানের দুল হয়ে গেছে। আহানা খুশিতে লেকটার দিকে যাচ্ছিল নিজেকে দেখার জন্যে। হঠাৎ ওর চোখ গেল শান্তর দিকে। শান্ত কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। আহানার কানে দুল নেই, তাহলে কি আমার পাশের বুয়ার মেয়ের কানে দুলটা আহানা দিয়েছিল? কিন্তু কেন? আহানার লেকে গেল না। নিজের ব্যাগ নিয়ে হাঁটা ধরলো। দাঁড়াও, কি? তোমার কানের দুল কই? আহানা কিছুটা হকচকিয়ে বলল, কেন? বলো শুনি। আপনাকে কেন বলবো? কাকে দিয়েছ? কি কাউকেই দিই নাই আমি, হারিয়ে গেছে। ও। শান্ত জ্যাকেটটা ঠিক করতে করতে চলে গেল। আহানা বুঝতেছে না শান্ত কি করে জানলো সে কাউকে দুলটা দিয়েছে। ভাবতে ভাবতে হাঁটা ধরলো সে। বুয়া, বুয়া। জি বলেন বাবা। আপনার মেয়েকে একটু ডাকেন তো। কেন, কি হয়েছে? ও কি কোনো ভুল করেছে?
না, ভুল করেনি, একটা কাজ ছিল, কিছু কথা জিজ্ঞেস করব। ডাকেন ওরে। আচ্ছা। বুয়া তার মেয়েকে ডেকে নিল। মেয়েটা ভয়ে ভয়ে শান্তর সামনে গিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? তোমার ওই কানের দুল কত দিয়ে নিয়েছিলে? 20 টাকা। 20 টাকা? কে দিয়েছিল, নাম জানো? না তো, তবে মেয়েটার কাছে টাকা ছিল না বলে কানের দুল বিক্রি করে টাকা নিয়ে চাল কিনেছি। 20 টাকার চাল? জি ভাইয়া, 10 টাকা, 20 টাকা আর 2 কেজি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।